This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের টিভি 9 স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ আতঙ্কের আস্তানার তৃতীয় পর্ব। গত কয়েকটা দিন টিভি 9 বাংলার পর্দায় আপনাদের একাধিক এমন খবর দেখিয়েছি যা সবার মনে প্রশ্ন তুলেছে। আবার অনেকের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কও তৈরি হয়েছে। একটা কথা শুরুতেই আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই, রাজ্যের বিভিন্ন জেলা থেকে যে ছবি উঠে এসেছে তা সত্যিই কিন্তু আতঙ্কের। কিন্তু আপনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া আমাদের কাজ নয়। আমরা একটাই জিনিস চাই, ভবিষ্যতে যেন গার্ডেন ব্রিজের মতো ঘটনা আমাদের আর দেখতে না হয়। বিল্ডিং ধসে যেন আর একটাও প্রাণ না যায়। আমাদের মানে সাধারণ মানুষের, আপনার আমার, ভালো সাধারণ মানুষকেই তো বুঝতে হবে আমার আপনার প্রাণের দায়িত্ব যে অন্য কেউ নেবে না। সেটা গার্ডেন ব্রিজের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একে অপরের পাশে আমাদেরই থাকতে হবে। টিভি 9 বাংলা আপনাদের সামনে শুধু বাস্তব পরিস্থিতিটা তুলে ধরছে, আপনাদের কথা প্রশাসনের দরজায় পৌঁছে দিচ্ছে, কারণ শুধু টিভি 9 বাংলা মানুষের পাশে। 3 तल्ला का ऑप्शन है, 4 तल्ला 5 तल्ला जो दे रहा है गलत है। कॉर्पोरेशन ने चिट्ठी दिया है, पुलिस से थाना दे दी, लेकिन एक्शन नहीं आया, ताई जो नहीं पड़े। अभी हम लोग कहाँ रहेगा दादा बताइए। রাস্তাটা ঢালাই করেছিল শুধু এটা করার জন্য, আমরা বুঝতে পারিনি। জেসিবি ঢুকে গেল, আওয়াজ কি, আমরা ঘুমোতে পারছি না। একদম মারবা, একদম ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো একদম। যখন মিডিয়া দেখায়নি তখন আমাদের অভিযোগ নেওয়া হয়নি। গার্ডেন ব্রিজ কলকাতার এই এলাকার সঙ্গে গত কয়েকটা দিন গোটা বাংলার পরিচয় হয়ে গেছে। কিন্তু শুধু কি একটা বা কয়েকটা বহুতল, নাকি আরও একাধিক মারণ ফাঁদ আছে এই এলাকায়? স্পেশাল 9-এর শুরুতেই আপনাদের একটা স্কুলের ছবি দেখাবো। স্কুল যেখানে আমার আপনার বাড়ির একেবারে ছোট্ট সদস্যরা, বাচ্চারা লেখাপড়া করে, দিনের একটা বড় সময় কাটায়, আর সেই স্কুলই এখন আতঙ্কের। দেখুন ছবিটা। গার্ডেন ব্রিজ কাণ্ডের পর থেকে আমাদের প্রতিনিধিদের, অর্থাৎ জনপ্রতিনিধিদের একটা বড় অংশ নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে যাচ্ছেন। ভাবটা এমন, কেউ কিচ্ছু জানতেন না, সবটাই হঠাৎ করে হয়ে গেছে। কেউ যখন কিছু জানতেন না তখন জানানোর দায়িত্বটা আমরাই না হয় নিলাম। গার্ডেন ব্রিজের দুর্ঘটনাস্থল থেকে 1 কিলোমিটারও হবে না গার্ডেন ব্রিজের মুদিয়ালি বয়েজ হাই স্কুল। প্রতিষ্ঠা 1856 সালে, 1,500-এর বেশি পড়ুয়া স্কুলে। ছবিগুলো দেখুন। এরপরও কি বলতে হবে কেউ কিচ্ছু জানেন না? 1,500-এর বেশি পড়ুয়া যেই স্কুল বাড়িতে রোজ আসে তা ধরে রাখার জন্য বাঁশের সাহায্য। প্রশ্ন উঠতে পারে, এর সঙ্গে বেআইনি নির্মাণ বা পুকুর ভরাটের কি সম্পর্ক? না, স্কুল কোনোভাবেই বেআইনি নির্মাণের আওতায় নেই। প্রশ্নটা নজরদারির। একটা সরকারি স্কুলের ওপর যদি নজরদারির এই অবস্থা হয়, তাহলে বেসরকারি সংস্থার হাতে তৈরি বিল্ডিংয়ের ওপর কীরকম নজরদারি হবে সেটা সহজেই অনুমান করা যায় নাকি? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন বাবা মায়েরা। এই যে বিল্ডিংটা ভেঙে গেছে, এরপর তো আরো বেশি আতঙ্ক হচ্ছে আমাদের। কখন না কখন কিছু একটা হয়ে যেতেই পারে। ভেতরে খুব শোচনীয় অবস্থা। আমিও প্রাক্তন স্টুডেন্ট এই স্কুলের। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। গত ফতেপুরের যে দুর্ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে আমাদের এখন খুব আতঙ্কের মধ্যে আছি। বিল্ডিং এর অবস্থা দেখতেই তো পাচ্ছেন, অবস্থা দেখুন না, ভেঙে পড়ে যাবার মতো। আমরা মানে আমার জায়ের ছেলে, ও 5 থেকে পড়েছে, এখন মাধ্যমিক দেবে, তখন থেকে শুনে আসছি যে স্কুল তৈরি হবে, আজ পর্যন্ত হলো না। স্কুলের প্রধান শিক্ষক সবটা আড়াল করার চেষ্টা করছেন। স্কুল বিল্ডিংয়ের কঙ্কাল বেরিয়ে গেলেও তার গলায় শুধু হচ্ছে হবের আশ্বাস।
আমরা নিজেরা বাঁশ দিয়ে দিয়ে যে সমস্ত অংশগুলো ঝুলেছিল সেগুলোকে আমরা ভেঙে দিয়েছি যাতে মাথায় না পড়ে। দুর্ঘটনা সেটা দুর্ঘটনাই, এখানে কি হলে কি হতো তার উত্তর কিন্তু আমরা দিতে পারবো না। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। তার বাড়ির কাছেই এই স্কুল। নজরদারি নিয়ে আমরা কথা বলেছিলাম তার সঙ্গেও। কি বলছেন বিমান বন্দ্যোপাধ্যায়? মানে খুব দ্রুত গতিতে আমরা কাজ করে দেবো। আমরা নিজেরা অত্যন্ত সচেতন, অত্যন্ত সতর্ক আছি। এবং এই ব্যাপারটা নিয়ে এতগুলো ছেলের ভাগ্য এবং এতজন ছেলের নিরাপত্তা, মাস্টারমশাইদের নিরাপত্তা সব নিয়ে আমরা চিন্তিত। 1000 ছাত্রকে শিফটিং করাবার জন্য একটা অল্টারনেটিভ অ্যাকোমোডেশন দরকার। গার্ডেন রিচের এই স্কুলে যদি কোনো দুর্ঘটনা হয় দায় কে নেবে বলুন তো? আমরা আশায় থাকলাম স্কুলের পড়ুয়ারা ভালো থাকুক, সমস্যার দ্রুত সমাধান হোক, আবার কোনো খারাপ কারণের জন্য যেন গার্ডেন রিচ খবরে না আসে। আমরা ভাবতে চেয়েছিলাম গার্ডেন রিচ একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গোটা রাজ্য থেকে যে ছবি উঠে আসছে তাতে গার্ডেন রিচকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যাচ্ছে না। বেনিয়মটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সরকারি নজরদারি সে তো ডুমুরের ফুল। নিয়ম বলে পুকুর বা জলা জমি ভরাট করা যাবে না, আর বাস্তব বলছে পুকুর বা জলা জমি তো ভরাট করার জন্যই। গত কয়েক বছরে আমরা একের পর এক প্রাকৃতিক বিপর্যয় দেখেছি, মৃত্যু, হাহাকার দেখেছি। যতবার প্রকৃতি তার রুদ্ররূপ দেখিয়েছে ততবার একটা কথা উঠে আসতো, পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়। পরিবেশ ধরে রাখার জন্য গাছ, জলাভূমির মতো বিষয়গুলির প্রয়োজনীয়তার কথা বারবার বলা হয়েছে। কিন্তু ধাক্কা সামলে উঠতে না উঠতেই সব ভুলে যাওয়াই যে অভ্যেস। পরিবেশ রক্ষার জন্য আইন হয়েছে, কিন্তু সেটা মলাটে বন্ধ। তার ফল এই যে পুকুর ও জলাভূমি ভরাট। গত কয়েক বছরে গোটা রাজ্যে কত পুকুর বা জলাভূমি ভরাট হয়েছে তার সঠিক সংখ্যা কেউ দিতে পারবেন না। মজার কথা, গার্ডেন রিচের ঘটনা দেখার পরও টনক নড়ছে না। সব জেনে শুনে দিনের পর দিন তৈরি হচ্ছে মৃত্যু ফাঁদ। দেওয়ালের গায়ে ভোটের রং লেগেছে, দেওয়ালের এপারে রাস্তা আর ওপারে ছিল পুকুর, আর এখন ম্যাজিক। স্থানীয় মানুষজনের সঙ্গে দেখা হলো, তাদের কাছেও বড্ড অচেনা হয়ে যাচ্ছে বাড়ির আশপাশটা। পুকুর তো এটা দেখছেন তো, পুকুর পালের জমি ছিল এইটুকু জানতাম। এখানে জামরুল গাছ ছিল, সবেদা গাছ ছিল, খেলতাম, পারতাম, খেতাম। এই পুকুর ভরাট নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। তারপর কিছুদিন কাজ বন্ধও ছিল, কিন্তু যেই নজর সরল পুকুর বদলে গেল জমিতে। ওই যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি একদম আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি মেয়রের কাছে কমপ্লেন করেছি, এবং আমাদের যে ডিজিপিএমইউ তাদের কাছে কমপ্লেন করার পর তারা সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠানোর পরে তাদেরকে বলে 1 মাস টাইম দেওয়া হয়েছিল খুঁড়ে দেওয়ার জন্য। তো সেই প্রসেস অবধি আমার জানা। আমি আপনারা যখন বলছেন যে এটাকে কংক্রিট করা হয়েছে বা কি, আমি নিশ্চয়ই নিজে গিয়ে ওটা দেখে নেব। খড়গপুর পুরসভার 28 নম্বর ওয়ার্ড। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুরের মালিক মাটি ফেলে পুকুর ভরাট করে যাচ্ছেন। স্থানীয়রা পুরসভাকে জানিয়েছে, কিন্তু ব্যবস্থা হয়নি। অবশেষে সংবাদ মাধ্যম আসরে নামতেই পুরসভার চেয়ারপারসন বলছেন ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত হবে। পুকুর ভরাট হচ্ছে এই অভিযোগ তারা জানিয়েছে, আমি সেটা তদন্ত করার জন্য লোক পাঠাচ্ছি। সে পাঠানোর পরে যদি ভরাট হয়ে থাকে তার ব্যবস্থা নেব। প্রশ্নটা থেকেই গেল, এতদিন হয়নি কেন? পুকুরের 40% ভরাট হয়ে গেলেও স্থানীয় কাউন্সিলর কিচ্ছু দেখতে পেলেন না। স্থানীয়দের অভিযোগের কোনো গুরুত্ব নেই। এ নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা স্বাগত স্টুডিওতে। আমি মঞ্জিরা রয়েছি আপনার সঙ্গে। পার্থদা, আমি এখন স্টুডিওতে রয়েছি আর আপনি বাড়িতে রয়েছেন, মানে দুজনের পায়ের তলায় মাটিটা রয়েছে।
কিন্তু যা চলছে, যা ছবি আমরা দেখছি, তাতে মনে হচ্ছে সত্যি এটা থাকবে তো? মানে দুদিন পর এই পায়ের তলার মাটি আছে এটা বলতে পারবো আমরা? এক্স্যাক্টলি মঞ্জিরা, সমস্যাটা আমাদের উত্তরোত্তর ভাবিয়ে তুলেছে। কারণ দেখুন, প্রায় পঞ্চবার্ষিক পরিকল্পনার মতো 2016 সালে সম্ভবত পোস্তা ফ্লাইওভারটা পড়লো কলকাতা শহরে, তারপরে দেখবেন মাঝেরহাটের ব্রিজটা পড়ে গেল, তারপরে দেখবেন বউবাজারের সুড়ঙ্গের বিপর্যয় হলো মাঝরাত্রে, এবং তারপরে হচ্ছে এই প্রায় মাঝরাত্রে গার্ডেন রিচের বিপর্যয়। ফলে এই বিপর্যয়গুলো পরপর আমাদের রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে এই প্রত্যেকটা বিপর্যয় থেকে যদি আমরা কিছু শিক্ষা নিই, আমাদের সরকার যদি শিক্ষা নেয়, পুরসভা যদি শিক্ষা নেয়, তাহলে ভবিষ্যৎ বিপর্যয় রোধী একটা পরিকল্পনা, রূপরেখা, আপনি যদি বলেন যে নীল নকশা তৈরি করা যায়, কিন্তু কার্যত সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেক দিনের বাস্তব অভিজ্ঞতাগুলো এতটাই নেগেটিভ, কেন আপনারা যে প্রতিবেদনগুলো দেখালেন, যে এই যে ধরুন মুখ্যমন্ত্রী কারেক্টলি একটা স্লোগান তুলেছিলেন সরকারি স্কিম, যে জল ধরো জল ভরো, কিন্তু আপনি যদি দেখেন গোটা কলকাতা শহর, গোটা জেলা, বিভিন্ন জায়গায় এই প্রমোটার যারা আছেন, সোকল্ড, সবাই নয় বেশিরভাগটাই, তারা হচ্ছে যে পুকুর ধরো পুকুর ভরো এই পরিকল্পনাটা তারা নিয়েছেন। যেখানে দেখতে পাচ্ছেন পুকুর, জলাশয়, সেগুলো বুঝিয়ে সেখানে নির্মাণ করতে চাইছেন। সহজ ইকুয়েশন, লাভ এবং লোভ, খুব কুইক রিটার্ন সেখান থেকে আসে। এখন মুশকিলটা হচ্ছে যে এই পুকুর বুঝিয়ে যখন নির্মাণ করছেন, যেই নির্মাণ যেখানে হচ্ছে সেই বাড়িটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকবে যে কোনো মুহূর্তে আমাদের একেবারে বেসিক ইঞ্জিনিয়ারিং এর সেন্স থেকে। কারণ সেই বাড়ির পায়ের তলার মাটি, মানে আপনি যেটা বলছিলেন, সেই মাটিটা আসলে পোক্ত নয়, পুকুর ভরাট যদি হয়। সচেতন হতে হবে আমাদের। এই বার্তা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। স্থানীয়রা অভিযোগ করলে অনেক ক্ষেত্রেই হুমকি জোটে, কিন্তু ক্যামেরা খুলতেই আবার সবকিছু ঠিক হয়ে যায়। হাতে নাতে উদাহরণ রাজারহাট। নারায়ণপুরে চলছিল পুকুর ভরার জনতাকে হুমকি দেওয়া। TV9 বাংলা খবর দেখাতেই পুকুর আবার পুকুরে ফিরছে। মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগে আমাদের, কিন্তু প্রশ্ন সেই একই থেকে গেলে, জানেন আগে হয়নি কেন? সংবাদ মাধ্যমের ক্যামেরা না খুললে কর্তৃপক্ষ চোখ বন্ধ করে থাকে কেন? মানুষের পাশে TV9 বাংলা। নারায়ণপুর এলাকার মানুষ আমাদের খবর দিয়েছিলেন পুকুর ভরাটের। এলাকায় পৌঁছে আমাদের চোখও চড়ক গাছ হয়ে গিয়েছিল। দিনে দুপুরে নির্লজ্জের মতো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট হচ্ছে। TV9 বাংলা মানুষের কথা তুলে ধরতেই পুরসভা নড়ে চড়ে বসে। পুকুর আবার পুকুরে ফিরছে। আমি যখন এই ব্যাপারটা শুনেছি পুকুর ভরাট হচ্ছে, শুধু 3 নম্বর নয়, 3 নম্বর 2 নম্বর দুটোতেই হচ্ছে, আমি লোক পাঠিয়ে সেখানে বন্ধ করে পুকুরটাকে পুকুরের মতন করে দিতে বলেছি। এতদিন হয়নি কেন? অবশ্য কেউ তো কিছু জানতেন না, তাই না? এটা আমার কাছে খুবই আনন্দের, কিন্তু তার সাথে সাথে এটাও চাই যে যারা এইটার প্রতিবাদ করার জন্য আমাদেরকে এরকমভাবে হুমকি দিয়েছিল, তাদেরকে অবিলম্বে শনাক্ত করে একটা কোনো ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয়। আর যখন মিডিয়া দেখায়নি তখন আমাদের অভিযোগ নেওয়া হয়নি, আমাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল, বাড়ির সামনে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল। আর আজকে দেখছি পুরো পরিস্থিতি পাল্টে গেছে, ভালো লাগছে। এবার নিউ টাউনে যাওয়া যাক। শহর কলকাতার নতুন ঠিকানা, বেল্লাই সব বিল্ডিং, কিন্তু এখানে যে পিসার হেলানো মিনারের স্থাপত্যকে চ্যালেঞ্জ করা হচ্ছিল কে জানে বলুন তো? গার্ডেন রিচের হেলে পড়া বিল্ডিং এর ছবি দেখেছিলেন, সেটা ঘিঞ্জি এলাকা, কিন্তু নিউ টাউন যে পরিকল্পিত শহর, তা পরিকল্পনার এই হেলানো চেহারা কেন? একটি নয়, একাধিক এমন নিদর্শন আছে বিশ্ব বাংলা গেট সংলগ্ন এলাকায়। কি বলছেন স্থানীয়রা? এর দুটো পরে আরেকটা বাড়ি, সেটাও হেলে আছে। এরকম নিউ টাউনে আমি কয়েকটা দেখেছি বাড়ি যারা হেলে আছে। স্মার্ট সিটিতে এরকম একটা পরিস্থিতি, যে এরকম অবস্থা হয়েছে, হওয়া উচিত নয়। জানি না এর ভবিষ্যৎ কি। কনস্ট্রাকশন যখন হয়েছে তখন কিভাবে হয়েছে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয় না। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। টাই বিমটার এটা ঠিক নেই, সেট নেই। একটা সাইড আপনার 32.5 ইঞ্চি ইনসাইডে, আর একটা সাইড হচ্ছে আপনার 27 ইঞ্চি থেকে একটু বেশি। ইঞ্জিনিয়ার মিস্ত্রিরও কোনো আইডিয়া নেই, যাকে তাকে যে কাজ করেছে এরকম হয়েছে, আর যারা বানাচ্ছে তাদেরও কোনো আইডিয়া নেই। কিন্তু এই যে হেলে গেছে, সেই জন্য আমরা খুব সমস্যায় আছি, চিন্তায় আছি যে এটা কী করে ঠিক করা যায়। সেটা যদি আপনারা কোনো ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। এবার বিধায়ক তাপস চট্টোপাধ্যায় NKD এর দিকে দায় ঠেলেছেন।
নিউ টাউনে বোধহয় এনকেডিএ এই প্ল্যানটা পাস করে। এনকেডিএ সঙ্গে ওরমভাবে আমরা তো ইনভলভ থাকি না। আপনাকে থেকে ব্লক নম্বর নিয়ে আমি এনকেডিএকে লিখিতভাবে দেবো, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। সিএসিডি ডিবি ব্লকে হেলে পড়া বাড়ির বিপজ্জনক ছবি। সিএ ব্লকের বাড়ি কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পরে হেলে পড়েছে। একের পর এক বাড়ি হেলে পড়ার কারণ কি? নিউ টাউনের মাটিতে কি সমস্যা রয়েছে? মাটি পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয় বলছে এনকেডিএ। বাড়ি টিল্টেড হয় হচ্ছে আনইকুয়াল সেটেলমেন্ট অফ সয়েল। হ্যাঁ, তা সুতরাং আনইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে কোনো কোনো জায়গায় সয়েল ইঞ্জিনিয়ারের পক্ষে বা সয়েল সায়েন্টিস্টের পক্ষে বলা সম্ভব আর কি। বিরোধী শিবির যদিও শাসক পক্ষকেই নিশানা করছে। তুঙ্গে রাজনীতির তরজা। এমন একটা ইট এখানে গাঁথা যাবে না এই রাজ্যে, যে কোনো টাউনে, নিউ টাউনে না, যেখানে স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় যারা লোকাল বডিজ, যারা ইলেক্টেড মেম্বার আছে তৃণমূলে, তাদেরকে মাল না দিয়ে। মালটা কিন্তু নির্বিকারভাবে নিয়ে নিয়েছে। গার্ডেন রিচের ঘটনাটা ঘটেছে, তাই ব্যাপারটা সামনে এসছে। নির্মাণ করলে কাটমানি, এবং দেখবেন মমতাও যত পরিকল্পনা দেয় অধিকাংশ পরিকল্পনা নির্মাণ ভিত্তিক, অর্থাৎ কাটমানি আসবে। বড় বাড়ি করো, নীল সাদা রং করো, বছরে 3 বার করে রং করো। সুতরাং কাটমানি ভিত্তিক উন্নয়নের যা পরিণতি হয় তাই হয়েছে।